আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেইলটা দেখে মনে হতে পারে যে একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে ব্যাপারটা হয়তো, কারণ আমি বলেছি সে জায়গায় যে বিশ্বসেরা ক্যাপ্টেন হওয়ার পথেই কি নাজমুল শান্ত এগিয়ে যাচ্ছেন কিনা। এই ব্যাক স্টোরিটা খুবই আমার মনে হয় ইম্পর্টেন্ট আমাদের বোঝা আর আমাদের আন্ডারস্ট্যান্ড করা। ক্যামেরাটা একটু পেছনেই নেই। অবভিয়াসলি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের কোনো একটা সময় ক্যাপ্টেন হবেন, বাংলাদেশকে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টা উপহার দেবেন অ্যাজ এ ক্যাপ্টেন। এই ব্যাপারটা ইভেন 3 বছর 4 বছর আগেও কেউ বিশ্বাস করতেন না, এবং অট্টহাসি দিয়ে হয়তো উড়িয়ে দিতেন ব্যাপারটা। এবং নাজমুল শান্ত তিনি আসলে এখন তাকে বলা হচ্ছে ইজ দ্য ডন, কিন্তু 3 4 5 বছর আগেও তাকে বলা হতো লর্ড। এবং তাকে নিয়ে ঠাট্টা মশকরা সোশ্যাল মিডিয়াতে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রোল, এই ব্যাপারগুলো তো একদম নিয়মিত ব্যাপার ছিল। সো আলটিমেটলি এই ধরনের কোনো ঘটনা যখন কোনো ক্রিকেটারের সঙ্গে ঘটে, মোস্ট লাইকলি তার ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। মোস্ট লাইকলি তিনি তার সেরাটা আর কোনোদিন ওয়ার্ল্ডের সামনে তুলে আনতে পারেন না। মোস্ট লাইকলি তিনি ডিপ্রেসড হয়ে যান, মোস্ট লাইকলি তিনি ঝরে যান। বেসিক্যালি তার সেরা ব্যাপারটা কিন্তু উঠে আসে না। তবে নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো ঘটেছে, যেটা বাংলাদেশের কনটেক্সটেই খুব বিরল। সাধারণত আপনি যখন চাপে পড়বেন, চাপে ভেঙে পড়বেন, চাপে আপনি পিষ্ট হয়ে যাবেন, এবং আপনি আপনার বেস্ট এভার যে পারফরমেন্স দেওয়ার সামর্থ্য আছে সেই সামর্থ্যর ব্যাপারটাই ভুলে যাবেন একটা পর্যায়ে। এতটা নেগেটিভিটি আপনাকে দেওয়া হবে যে আপনি ভুলেই যাবেন যে আপনি কি কি করার সামর্থ্য রাখেন। নাজমুল শান্তর ব্যাপারটা খুব ভিন্ন লেগেছে আমার কাছে, এবং সেটার পেছনে আমি বলবো যে দের ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এডুকেশনাল ফ্যাক্টর উইচ ইজ রিলেটেড। নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন, তার কথা শুনলেই আপনি বুঝতে পারবেন, তার চলন বলন, তার ওভারঅল পার্সোনালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে হি হ্যাজ গট সামথিং অ্যাবাউট হিম, যেটা আসলে শিক্ষার একটা বিষয়। বা তিনি শিক্ষিত বলেই এই ব্যাপারগুলোকে এইভাবে নিতে পারছেন। ট্রোলগুলোকে তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন, তিনি নিজেকে যেভাবে নতুন করে গড়ে তুলেছেন, নিজের ব্যাটিংয়ের কনসিস্টেন্সি, পারফরমেন্সের কনসিস্টেন্সি যেভাবে আসলে বিল্ড আপ করেছেন ওভার দ্য ইয়ার্স, দেখার মতো ছিল। 2023 সালটা আমার কাছে মনে হয় নাজমুল শান্তর রিসার্জেন্সের একটা দারুণ বছর ছিল, যেখানে টেস্ট ক্রিকেটে তিনি অসাধারণ খেলছিলেন, ওয়ানডে ক্রিকেটেও নিয়মিত রান পাচ্ছিলেন। 24টাতে একটু ফ্লপ গিয়েছে, আবার 25-এ এসে রিকভার করেছেন নিজেকে। এই টেস্ট সাইকেলটাতে নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন যেই পারফরমেন্সটা দিয়েছেন, দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন। মাঝখানে জিম্বাবুয়ের ওই আউট অফ টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচটা বাদ দিলে বাংলাদেশ কিন্তু এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের ওভারঅল যদি 5টা ম্যাচ ধরি, সেখানে 3টা ম্যাচ জিতেছে। সেই 3টার মধ্যে 2টো পাকিস্তানের সাথে, আজকে একটা অস্ট্রেলিয়ার সাথে। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কার এগেনস্টে গল টেস্টে ড্র করেছিল, এবং সেখানেও নাজমুল শান্তর কিন্তু বিরচিত পারফরমেন্স ছিল, 2টো ইনিংসেই সেঞ্চুরি ছিল। সো ওভারঅল বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যে প্রত্যেক সাইকেলে ইমপ্রুভ করছে, তার সবচেয়ে বেস্ট সিচুয়েশনটায় বাংলাদেশ আসতে পেরেছে একটা সিদ্ধান্তের কারণে, সেটা হচ্ছে নাজমুল শান্তকে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা দেওয়া। একটা সময় তো তিনি 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন, তারপর হঠাৎ করে কি যেন হয়ে গেল, তাকে 2 ফরম্যাট থেকে বাদ দেওয়া হলো ক্যাপ্টেন্সি, এবং এখন তিনি শুধুমাত্র টেস্ট ক্যাপ্টেন বাংলাদেশ দলের। ওয়ানডে ফরম্যাটটাতেও লিটন কুমার দাস এখন ক্যাপ্টেন হয়েছেন, এবং টি-20তেও লিটন কুমার দাস হয়েছেন, অর্থাৎ হোয়াইট বল রেড বলে আলাদা দুটো ক্যাপ্টেন সিলেক্ট করা হয়েছে। বাট আপনি মাঠে নাজমুল হোসেন শান্তর ওভারঅল পারফরমেন্সটা দেখেন, হি ইজ গেটিং দ্য বেস্ট আউট অফ অল দ্য আদার লিডার্স ইন দ্য টিম এজ ওয়েল। মানে এই গুণটা কয়জনের আছে? নাজমুল শান্ত কিন্তু এই টিমে সবচেয়ে সিনিয়র প্লেয়ার নন, সবচেয়ে সিনিয়র মুশফিকুর রহিম আছেন, তারপরে লিটন কুমার দাস আছেন। মুশফিক ডেফিনেটলি অ্যাজ এ সিনিয়র প্রো তিনি খেলছেন, তার তো ক্যাপ্টেন হওয়ার আসলে ব্যাপারটা এখানে না, হি ইজ বেসিক্যালি দেয়ার অ্যাজ এ গার্ডিয়ান এই টিমটার, টেস্ট স্কোয়াডটার। বাট লিটন দাস তিনি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, মেহেদী হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। সমসাময়িক সময়ের কথা যদি চিন্তা করি, তাদের দুজনকে যেভাবে একটা বন্ডিংয়ের মধ্যে আগলে রেখেছেন নাজমুল হোসেন শান্ত, দেখে মনে হয় যে 3জনের মাথা এক হয়ে কিন্তু নাজমুল শান্তর ব্রেনটা তৈরি হচ্ছে, এবং তিনি সেভাবে করে দলটাকে মাঠের ভেতরে বাইরে সব জায়গায় পরিচালনা করছেন। তার একটা আলাদা রকম কম্পোজার আছে, যে বিপদের মুখে বা কোনো ধরনের প্যানিক মোমেন্টে তিনি কিন্তু প্যানিক করেন না। এটা খুবই খুবই বড় একটা গুণ। এই টেস্টের আগেও বহু এরকম এক্সাম্পল নাজমুল শান্তর আছে, যেখানে তিনি চমৎকার কিছু বোলিং পরিবর্তনে রোল প্লে করেছেন। স্কোয়াড থেকে যখন স্টার্টিং 11টা বেস্ট 11 সিলেক্ট করতে হবে, সেখানে কিছু সাহসিক সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিং বোলিংয়ের পারফরমেন্সের দিক থেকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উইথ হিজ ব্যাটিং পারফরমেন্স। বোলিংয়ের যে চেঞ্জগুলো তিনি এনেছেন, যেসব সময় চেঞ্জগুলো করা লাগবে সেটা নিয়ে তার একটা রোল ছিল। রিসেন্ট সময়ে বাংলাদেশের যে উইকেটগুলো তৈরি হচ্ছে, স্পোর্টিং উইকেট, সেটার পেছনেও তার একটা দারুণ অবদান রয়েছে, যে তিনি আসলে চাইছেন তার স্কোয়াডের শক্তিমত্তা অনুযায়ী যেন উইকেট তৈরি করা হয়, এবং স্পোর্টিং উইকেট তৈরি করলে বাংলাদেশের এখনকার যে পেস রিসার্জেন্সটা আছে সেটাকে যেন প্রমোট করা পসিবল হয়। এবং এই ব্যাপারটা ঘটেছে বলেই আমার কাছে মনে হয় ডারউইনের টেস্টটা বাংলাদেশ জিততে পেরেছে, এবং একজন পেস বোলার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, হাসান মাহমুদ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। নাহিদ রানা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে হট টপিক।
ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে যাকে নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে সেই নাহিদ রানাকে ছাড়াই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে ডারউইনে হারিয়ে দিয়েছে, এবং সেটা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। পার্টিকুলারলি এই টেস্ট ম্যাচটার কথা যদি চিন্তা করি, সে জায়গায় নাজমুল হোসেন শান্ত দারুণ কিছু ভূমিকা রেখেছেন। আপনি যদি রিভিউগুলোর কথা দেখেন, আপনি সব বাদ দেন, তার ব্যাটিং পারফরমেন্স অবভিয়াসলি ভালো ছিল, একটা সেঞ্চুরি তিনি ডিজার্ভ করেন, সেই জায়গাটা তো ডেফিনেটলি একটা রোল তার ছিলই। বাট যখন বাংলাদেশ বোলিংও করছিল সেই সময়টায় আরও একটা এক্সাম্পল দিতে হবে আপনাকে, হাসান মাহমুদকে দিয়ে একেবারে প্রথম দিনে টানা 7 ওভারের একটা স্পেল করানো, তারপর ইবাদতকে নিয়ে এসে তাকেও 7 ওভারের একটা স্পেল করানো, তাসকিনকে ছোট ছোট স্পেলে রাখা, ওই যে এক্সট্রা 6 বা 7 ওভার করিয়েছেন তিনি হাসান মাহমুদকে দিয়ে, সেখানে কিন্তু বাংলাদেশ প্রথম ব্রেক থ্রুগুলো পায়। এবাদতকে 3-4 ওভার তিনি মার খাওয়ার পরও যে তাকে আরও 2টো ওভার কন্টিনিউ করেছেন, সেখানেই কিন্তু তিনি উইকেটটা তুলে দিয়েছেন। সো এইসব কিছু বিষয় নাজমুল হোসেন শান্তর খুবই ভালো ইনস্টিংক্ট প্লে করে, তার ক্রিকেটিং ব্রেনটা খুবই খুবই ভালো, এবং তার ক্যাপ্টেন্সিনের আগেও আমি কথা বলেছি। বাট এই সিচুয়েশনটা বা ডারউইনের এই সিচুয়েশনটা আসার পেছনে নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন বাংলাদেশকে যে লিড করছেন, সেটার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে বলে আমার কাছে মনে হয়। রিভিউগুলো যেটা নিয়েছে বাংলাদেশ এই পুরো টেস্ট ম্যাচে, হি ওয়াজ মাচ বেটার দ্যান হোয়াট অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স ডিড। তারাও প্যানিক করে অনেক সময় বেশ কিছু ভুলভাল রিভিউ নিয়েছে, এবং বাংলাদেশের তো রেপুটেশনই এমন ছিল যে তারা সবসময় ভুল রিভিউ নেয়, এবং বাংলাদেশের ক্যাপ্টেন যেই হোক না কেন তিনি কোনো না কোনোভাবে বোলারের কথা ইনফ্লুয়েন্সড হয়ে কিংবা মিরাজের কথা ইনফ্লুয়েন্সড হয়ে তিনি কিন্তু একটা রিভিউ নিয়ে ফেলেন, এবং সেটা আলটিমেটলি বাংলাদেশ হারিয়ে ফেলে। একটা ইম্পর্টেন্ট টাইমে বাংলাদেশের দেখা যায় রিভিউ থাকে না, সেটা যে কোনো ফর্ম্যাটেই হোক না কেন। বাট দিন শেষে ব্যাপারটা এরকম যে নাজমুল শান্তর এখন এমন একটা লেভেলের কনফিডেন্স বেড়ে গেছে, তিনি সবার কথাই শোনেন। একটা পার্টিকুলার রিভিউ আমার মনে আছে যে তাসকিন আহমেদ ছিলেন প্রবাবলি, তিনি এলবিডব্লিউর আবেদনটা করছিলেন, বা মিরাজ তিনি একটা এলবিডব্লিউর আবেদন করছিলেন, সেই জায়গাটায় তিনি মিরাজের সঙ্গে কথা বললেন, মুশফিকের সাথে কথা বললেন, লিটনের সাথে কথা বললেন, সবার সাথে কথা বলে যখন 3 সেকেন্ড বাকি তখন ডিসিশন নিয়েছেন নেবেন না। মানে আলটিমেটলি ফাইনাল ডিসিশনটা তার, এবং তিনি মাথার ভিতর প্রসেস করে ফেলেন যে উইচ কুড বি দ্য মোর কারেক্ট ডিসিশন। এই জায়গায় কিন্তু আপনি প্যানিক করে বা বোলারের চাপে পড়ে বা সিনিয়র প্রো কেউ একজন কিছু একটা বলেছেন যে আমি এটা শুনতে পেরেছি, আপনি নিজের জাজমেন্টে ক্লাউডেড হয়ে আপনি কিন্তু সেরকম একটা সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলতে পারেন, একটা রিভিউ নিয়ে সেটা ওয়েস্ট করতে পারেন। টেস্ট ক্রিকেটের রিভিউজ আর সো ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশ সেটা সুফল পেয়েছে ডেফিনেটলি। এই জায়গাটার মধ্যেও নাজমুল হোসেন শান্তর সেই কম্পোজারটা, বা তাকে যে বাকিরা এখন ট্রাস্ট করা শুরু করেছে তার সিদ্ধান্তগুলোকে, সেইটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ফ্রম লর্ড টু ডন, ফ্রম আ ট্রোল টু আ ন্যাশনাল হিরো, নাজমুল হোসেন শান্তর এই রিসার্জেন্সটা অ্যাজ এ লিডার, অ্যাজ এ ক্যাপ্টেন, এত পেছন থেকে বা এত নেগেটিভ একটা স্পেস থেকে তিনি এভাবে উঠে এসে বাংলাদেশের সেরা ক্যাপ্টেনদের তালিকায় উঠে এসেছেন, এইটাই আসলে আমাদেরকে অনেক এনকারেজমেন্ট দেয় যে বাংলাদেশ টেস্টে যদি কোনো উন্নতি করে থাকে, বাংলাদেশ এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি রিয়েলিস্টিক কোনো ভালো ফাইট দিতে থাকে এই জায়গা থেকে অনওয়ার্ডস, নাজমুল হোসেন শান্তকে ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস ক্যাপ্টেনদের কাতারে রাখা যেতে পারে। এবং সেটা শুধু আমি বলছি না, সেটা বিজ্ঞ যারা বিশ্লেষক রয়েছেন, ফর্মার ক্রিকেটার যারা রয়েছেন, যারা এই ম্যাচটার ব্রডকাস্ট টিমে ছিলেন, তারাও বলেছেন নাজমুল শান্তর মধ্যে তারা একটা ওয়ার্ল্ড ক্লাস ক্যাপ্টেনের লক্ষণ দেখতে পাচ্ছেন, অ্যাজ আ পারফর্মার অ্যান্ড অ্যাজ আ ম্যান ম্যানেজার, অ্যাজ আ ডিসিশন মেকার, অ্যাজ আ স্ট্রিট স্মার্ট ক্রিকেটার, সব এলিমেন্টস কিন্তু তার ভেতরে আছে। এবং আমি আশা করব নাজমুল শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন বাংলাদেশকে উত্তর আরও অনেক সাফল্য নিয়ে আসুক। শান্তর আন্ডারে বাংলাদেশ ইউনাইটেড হয়ে ফাইট দেখ প্রত্যেকটা ফরম্যাটে, ক্রিকেটটা দারুণ হয়ে যাক আরও একবার। শান্তর ক্যাপ্টেন্সি আপনারা কেমন এনজয় করছেন, তার ক্যাপ্টেন্সির কোন এলিমেন্টটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।